বিভিন্ন সময়ে পাকিস্তানি সেনাবাহিনী প্রধানদের বুকে থাকে পদক ঝোলানো, পেছনে ক্ষেপণাস্ত্রের প্রতীক। সব মিলিয়ে তারা যেন মুসলিম বিশ্বের রক্ষক, ধর্মের প্রহরী, জাতির অভিভাবক। বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে তারা। পারমাণবিক অস্ত্রের ভান্ডারও রয়েছে, আর শাসন করছে এমন একটি রাষ্ট্র যা একসময় নিপীড়িতদের নিরাপদ আশ্রয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু গাজা যখন রূপ নেয় এক গণকবরে, যখন ফিলিস্তিনি মায়েরা রক্তমাখা কাফনের কাপড়ে জড়িয়ে রাখেন নিজের সন্তানের মৃতদেহ, তখন পাকিস্তানি সেনাবাহিনী থাকে নিষ্ক্রিয়। শুধু গভীর উদ্বেগ নামের পুরনো গুলি ছাড়া আর কিছুই শোনা যায় না। কিন্তু কেন? এর প্রশ্নের উত্তর জটিল নয়, তারা নীতিহীনতায় মোড়া। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সেনাবাহিনী, যাদের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র, আর যারা 24 কোটি বেশি মানুষকে শাসন করে, তারা কেন ফিলিস্তিনিদের পক্ষে সামান্য কার্যকর অবস্থানও নেয় না? একটি শব্দের উত্তর, জায়নিজম। এটি পাকিস্তানের সাধারণ মানুষ নয়, বরং সামরিক ও রাজনৈতিক অভিজাতদের মননে গজিয়ে ওঠা বিদেশপন্থী নীতিহীন জায়নিজম। এরা মুসলিম উম্মার রক্ষক নয়, বরং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত আজ্ঞাবহ পাহারাদার। এরা ভণ্ডামির ফুলঝুরি ছড়াতে ওস্তাদ। কৌশলগত সংযম কিংবা আঞ্চলিক স্থিতিশীলতা, এসব উঁচু বুলি প্রকৃতপক্ষে এক ধরনের নীরব সহযোগিতার আবরণ। পাকিস্তানের সামরিক নেতৃত্ব, বিশেষ করে শীর্ষ পর্যায়ের কর্তা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে যুক্ত। বহু দশক ধরে সেনা কর্মকর্তাদের পাঠানো হয় যুক্তরাষ্ট্রের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে শুধু যুদ্ধ কৌশল নয়, শেখানো হয় সাম্রাজ্যের মূল্যবোধে আনুগত্য বজায় রাখার কৌশল, ওয়াশিংটনের প্রতি আনুগত্য, তেল আবিবের প্রতি নম্রতা, পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে কোনো সত্যিকারের প্রতিরোধকে ঘৃণা করা। দেশে ফিরে তারা নিয়ে আসেন চকচকে সনদ, ফুলে ওঠা অহংকার, আর এক ধরনের নিষ্ঠুর অন্ধত্ব যার গাজার আর্তনাদ শুনতে অক্ষম। আর পাকিস্তানের সাধারণ মানুষ, আল্লাহ তাদের অসীম ধৈর্য দান করুন। তাদের বিশ্বাস করানো হয় সেনাপ্রধান নিয়োগই একান্ত আভ্যন্তরীণ বিষয়। এটি হয়ে থাকে হয়তো জ্যেষ্ঠতার ভিত্তিতে কিংবা সৃষ্টিকর্তার ইশারায়, কিন্তু বাস্তবে আরো ঔপনিবেশিক সেনাপ্রধানের নিয়োগ হয় ইসলামাবাদে নয়, ওয়াশিংটনে। পাকিস্তানি জেনারেলরা নিজেদের সার্বভৌমত্বের রক্ষক বলে দাবি করেন। তারাই প্রকৃতপক্ষে সাম্রাজ্যের ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার। তাদের প্রকৃত মালিকারা ইংরেজি বলেন বিদেশি টানে, আর ফিলিস্তিনকে দেখেন এক অপ্রয়োজনীয় আপদ হিসাবে। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরকে ধরা যাক। সরকার ঘেঁষা গণমাধ্যম তাকে এক প্রকার মসিহা রূপে উপস্থাপন করে। বলা হয়ে থাকে তিনি পবিত্র কোরআনের হাফেজ, সেনাবাহিনীর নৈতিক দিক নির্দেশক। কিন্তু ভাবা যায়, যিনি পবিত্র কোরআন মুখস্থ করেছেন, যিনি গাজার বিপর্যয়ের বিষয়ে একটি বাক্য উচ্চারণ করেন না, তার সবচেয়ে উল্লেখযোগ্য পররাষ্ট্রনীতির পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া। আর হ্যাঁ, সেই ট্রাম্প যিনি জেরুজালেমকে একতরফাভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, শান্তির নামে বিভাজন ও বর্ণবাদের চুক্তি করেছেন, এবং গোলান মালভূমি নেতানিয়াহুকে বিলিয়ে দিয়েছেন যেন জুয়ার টোকেন। এমন একজন যুদ্ধ পিপাসুকে পবিত্র কোরআন মুখস্থ করা পাকিস্তানের ফিল্ড মার্শাল সম্মান জানালেন। ট্রাম্প তা গর্বের সঙ্গে নিলেন। এ ছিল এক বিদ্বেষের যুগল বন্দনা, যেখানে দুই নেতা যেন গণহত্যার প্রতি মৌন সমর্থনে একে অপরের হাত মেলালেন। তবে মনির শুধু একটি উপসর্গ, বেদিটি গভীর। পাকিস্তানি জেনারেলদের জায়নিজম ইসরায়েলি রকমের নয়, তা আরো ছলনাময়, কাপুরুষোচিত, মুনোফালুবি একটি নীরবতায় জায়নিজম। এটি ধীরে ধীরে স্বাভাবিককরণের জায়নিজম, যেখানে ফিলিস্তিনি অন্যান্য নিপীড়িত গোষ্ঠীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে IMF এর ঋণ প্যাকেজ আর পেন্টাগনের প্রশংসা। যেখানে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বোমায় ফিলিস্তিনিরা মরল, পাকিস্তানের জেনারেলরা ক্ষুব্ধ হন না, এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য নিজেদের আলোচনার বিষয়গুলো পুনর্বিবেচনা করতে থাকেন। আর যখন গাজার কথা বলেন, সেটাও হয় আমলাতান্ত্রিক ভাষায়। না থাকে ক্ষোভ, না থাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, না থাকে হৃদয়ের রক্তক্ষরণ, শুধু শুষ্ক একটি বিবৃতি, পাকিস্তান নিন্দা জানায়। এরপরই ওয়াশিংটনের পথে পাঠানো হয় আরো অর্থ সহায়তার আবেদন। নিজেদের বীরত্বে গর্বিত সেনাবাহিনী যখন গণহত্যার সামনে এতটাই নিরুপায় হয়, তখন তা একেবারেই কাপুরুষতার পরিচায়ক হয়ে যায়।